হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর সেট 9-এর ইম্পর্টেন্ট ফর দ্য থার্ড সামেটিভ জ্যামিতি পোর্শান। যদিও বিভিন্ন সেটের সঙ্গে জ্যামিতি পোর্শান তোমার পেয়েছো, তো এটা আলাদা করে দেওয়া হচ্ছে। তো দেখো, প্রথমে একে দেখে বলছে ত্রিভুজ কাকে বলে। তো ত্রিভুজ কাকে বলে, দেখো ত্রিভুজ আগে ছবিটা কীরকম দেখি। ত্রিভুজ, তো এখানে দেখো তিনটে বাহু আছে, তিনটে বাহু থাকলেই ত্রিভুজ হবে। তো ধর আমাকে এখানে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এগুলো একটা বাহু বলা হয়, বাহু বা ধার। তো আমরা দেখো এই তিনটে বাহু দেখো জুড়ে আছে, তার মানে সীমাটাকে বদ্ধ আছে। তাহলে আমরা বলতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে আমরা লিখব ত্রিভুজ, কি লিখব না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। এবার দেখো, যদি বলে ত্রিভুজের কটা বাহু আছে আর কটা কোণ, তা দেখো এখানে ত্রিভুজের তিনটি বাহু। তারা যদি বলে যে ত্রিভুজের তিনটি বাহু আছে বা থাকে, এবার আমরা লিখব দুয়েরটা। কি বলেছে? দুয়েরটা বলেছে বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, মানে বাহু ছোট বড়োর জন্য। তো আমরা দুয়ের দাগে কী লিখব, যে বাহু ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়, যথা কি কি? এক, সমবাহু ত্রিভুজ। দুই, সমদ্বিবাহু ত্রিভুজ। তিন, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ কয় ভাগ করা ও সেটা পেলাম। এবার আমরা আসছি তিনেরটা, সমবাহু ত্রিভুজ। দেখো তিনের কোশ্চেনটা কি বলছে, সমবাহু ত্রিভুজ কাকে বলে চিত্রসহ লেখো। ঠিক আছে, তাহলে প্রথম কী লিখছি আমরা, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই যে তিনটে বাহু এ বি, বি সি, এ ডি, এই তিনটে সমান। ধর এটা 5, এটাও 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে আমরা কী লিখতে পারি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর এইগুলো খুব প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য। এবার দেখো চারেরটা, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে চিত্রসহ লেখো। সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুটো বাহু সমান, অর্থাৎ এই বি সি, এই এ বি আর বি সি, এসি, এই দুটো বাহু সমান। অর্থাৎ কি বলবো, অতএব যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে
তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার চিত্র আমরা রেখে দিয়েছি, যেখানে এ বি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো 5-এরটা, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য অসমান, তাহলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কীরকম দেখতে? ধরো আমার এই হতে পারে, এইভাবে হতে পারে, তাহলে এ বি সি, দেখো এ বি বি সি এ সি 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তাহলে কি লিখব না, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার 6-এরটা দেখো, 6-এরটা কি বলছে? রেখা কাকে বলে? রেখা, দেখো রেখা কাকে বলে? রেখা মানে রেখা হলো এই একটা রেখা। তো দেখো এই রেখাটার এর কি কোনো কত মোটা আমরা জানবো? শুধু এখান থেকে এটা কত দূর, কত সেমি, এইটুকু জানতো, তাই এটা দৈর্ঘ্য মাপা যায়। তার মানে যার দৈর্ঘ্য মাপা যায়, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা থাকে না, তাকে বলবো রেখা। তাহলে কী লিখব? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা থাকে না, তাকে রেখা বলে। তো এটা আমরা একটা রেখা বলতে পারি আমরা, যে এ বি একটা রেখা। এবার দেখো 7-এরটা কি বলছে? রেখা কয় প্রকার ও কি কি? তাহলে রেখা কয় প্রকার? তাহলে রেখা সাধারণত 2 প্রকার, যথা সরল রেখা 1, 2, বক্র রেখা। এবার দেখো 8-এরটা। আচ্ছা, এর উদাহরণ দাও। ধরো সরলরেখা, একটা সরলরেখার, এটাকে সরলরেখার চিত্র, যা 2 দিকে তীর চিহ্ন, কারণ সরলরেখার কোনো শেষ নেই। আর বক্ররেখা হলো ঠিক এই রকমই, এগুলো হচ্ছে বক্ররেখা। এবার দেখো 8-এরটা, ঘনবস্তু কাকে বলে? তো ঘনবস্তু হলো, দেখো ঘনবস্তু হলো, ধরো একটা ছক্কার ঘুঁটি, এটা একটা ঘনবস্তু। তো এই ছক্কার ঘুঁটিটাকে আমরা জানি এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। বাক্স, ইট, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে, তাকে ঘনবস্তু বলে। যেমন একটা ইট বলবো, বাক্স, এইগুলো হচ্ছে ঘনবস্তু। আর অনেক ঘনবস্তু আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো 9-এরটা বলছে ঘনবস্তু কয় প্রকার ও কি কি? প্রত্যেকটিতে 2টো করে উদাহরণ দাও। তো ঘনবস্তু কয় প্রকার? প্রথমত ঘনবস্তু
দুই প্রকার, দুই প্রকার, যথা এক সুষম ঘনবস্তু, সুষম ঘনবস্তু। তো সুষম ঘনবস্তু উদাহরণ হলো ইট হবে, বাক্স হবে, বেঞ্চ হবে, এগুলো অনেক সুষম ঘনবস্তু। আর একটা হলো অসম ঘনবস্তু, অর্থাৎ যা দৈর্ঘ্য প্রস্থ সঠিক নেই। এর উদাহরণ কী হবে? ভাঙা ইট, ভাঙা পাথর, এগুলো হচ্ছে আমাদের অসম ঘনবস্তু। আচ্ছা, এবার আমরা শুরু করব। দেখো 10-এরটা। একটি ঘনক আকার ঘনবস্তুর তল সংখ্যা কত? তো ঘনক আকার ঘনবস্তু, যে ছক্কার ঘুঁটি হলো একটা ঘনক আকার ঘনবস্তু, যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চ সবই সমান, সেটা হচ্ছে ঘনক। তো এখানে দেখো আমরা জানি ছক্কার ঘুঁটি যদি ঘনক হয় তাহলে ছক্কার 6টা তল আছে। তাহলে আমরা বলবো, এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে একটি ঘনক আকার ঘনবস্তুর তল সংখ্যা সমান সমান 6টি। 11টা দেখো, 11টা কী বলছে? একটি সমতল ও একটি বক্রতল ঘনবস্তুর উদাহরণ দাও। তো সমতল একটা বক্রতল, তাহলে সমতল ঘনবস্তু, সমতল ঘনবস্তু তোমার অনেক আছে, যেমন ইট, বাক্স, বেঞ্চ, চেয়ার, বই, এগুলো হচ্ছে সমতল। আর একটা হলো বক্রতল ঘনবস্তু। তো বক্রতল ঘনবস্তুর কী হবে? বল হবে, কারণ আমরা বলটা এরকম দেখতে, তোমরাও আঁকতে পারবে, যেভাবে খুশি আঁকতে পারবে। এটা হচ্ছে বক্রতল ঘনবস্তু। বল হবে, গ্লাস হবে, কলম হবে, এটা হচ্ছে বক্রতল ঘনবস্তু। এবার দেখো 12টা কী বলছে? ছক্কার ঘুঁটি একটি ড্যাশ আকার ঘনবস্তু। তা আমরা জানি ছক্কার ঘুঁটি, এটা আঁকছি না, এই ছক্কার ঘুঁটি কী ঘনবস্তু না ঘনক আকার ঘনবস্তু। তাহলে ছক্কার ঘুঁটি একটি ঘনক আকার ঘনবস্তু। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে জানো ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখো 14টা বলছে ইট হলো একটি ড্যাশ আকার ঘনবস্তু। তো দেখো ইটটা কীরকম দেখতে? ইটটা এরকমই দেখতে, দেখো, যার দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট। এটা একটা ইট, তো দেখো এটা দৈর্ঘ্য বলা হয়, এটা প্রস্থ, এটা উচ্চতা। তাহলে ইট হলো একটা আয়ত ঘনাকার। তাহলে কী হবে না ইট হলো একটি আয়ত ঘনাকার ঘনবস্তু। এবার দেখো 15টা কী বলছে? সরলরেখাংশ কাকে বলে? আর 5.5 সেমি একটা সরলরেখাংশ আঁকো।
তো সরল রেখাংশ মানে কি? সরল রেখাংশ হলো সরল রেখার একটা অংশ। কারণ আমরা জানি যে একটা সরলরেখা, এর কোনো নির্দিষ্ট মাপ নেই, তার মধ্যে থেকে আমি এখানে এইটুকু হয়তো 4 সেমি আমি কেটে নিয়েছি, তাহলে এইটুকু হলো সরলরেখা, এ সরলরেখাংশ। তাহলে কি বলবো না, সরল রেখার একটি নির্দিষ্ট অংশকে সরল রেখাংশ বলে। এবার 5.5 সরলরেখা। দেখো তোমরা জানো স্কেলের এই দিকটা সেন্টিমিটার, এই দিকটা ইঞ্চি, তা আমরা ইঞ্চি বাদ দাও, সেন্টিমিটার দেবো আমরা। দেখো তুমি যেখান থেকে খুঁজে নিতে পারো, ধরো 3 থেকে নিচ্ছি আমরা, তা 3 থেকে যদি নিই, 4 পর 1 2 3 4 5 ঘর, আর তারপর আরও কুচো 5 ঘর 5.5, তাহলে আমরা এইভাবে লাইনটা টেনে দেবো। তাই কত হলো এটা? 5.5 সেমি। আচ্ছা, এর নাম দাও এ আর বি। এবার হচ্ছে 16টা। দেখো বলছে একটি ত্রিভুজের কোণের সংখ্যা কয়টি? তো আমরা জানি, প্রথমেই আবার শুরু করছি ত্রিভুজ দিয়ে। ধরো এইটা ত্রিভুজ এ, এই বি সি, এই একটা কোণ, এই একটা কোণ, অর্থাৎ দুটো বাহুর মধ্যে যে জায়গা থাকে সেটা কোণ। তো যাই হোক, অতএব একটি ত্রিভুজের কোণের সংখ্যা 3টি, যথা যেমন কোণ এ, কোণ বি আর কোণ সি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা এই সেটটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা জ্যামিতি পোরশন, এটা ভালো করে করো, আর সমস্ত সেটগুলো প্র্যাকটিস করো, তোমাদের সব এর মধ্যেই চলে আসবে কোশ্চেন পরীক্ষার মধ্যে। ঠিক আছে?